আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সুপার স্পেশাল অধ্যায় কনিক্স। কনিক্সের আজকের স্পেশাল অধ্যায়ের আমরা সুপার স্পেশালভাবে ইনফর্মাল ফার্স্ট ক্লাস করতেছি। ইনফর্মাল ক্লাসটা হচ্ছে এই কারণে আমাদের এই মুহূর্তে হাতে কলমে নোটটা করা নাই। তো আমরা এই মুহূর্তে যে ক্লাসটা নিব সেটা আমরা বই থেকে টেস্ট পেপার থেকে বুঝায় তোমাদের ক্লাসটা করা দেব ইনশাল্লাহ। তো আজকে আমাদের কনিক্সের পরাবৃত্তের প্রথম ইনফর্মাল ক্লাস। তো আমরা এই ক্লাসটা শুরু করতেছি। তো তোমাদেরকে বলি, আমাদের এই কনিক্সের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টার মধ্যে 3টা পার্ট আছে। প্রথম পার্টের নাম হচ্ছে পরাবৃত্ত, দ্বিতীয় পার্টের নাম হচ্ছে উপবৃত্ত, তৃতীয় পার্টের নাম হচ্ছে অধিবৃত্ত। এই 3টা পার্ট মিলে কনিক্স অধ্যায়টা সাজানো হয়েছে। সবাই কি বুঝতে পারছো? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা, তো আমরা আজকের প্রথম ক্লাসে কনিক্সের 3টা পার্টের মধ্যে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় পরাবৃত্ত, এবং সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা প্রথমে অধ্যায়টা বের করি। কনিক্সের যে আমাদের মূল চিত্র আছে, মূল আলোচনা আছে, এগুলো আমরা দেখে তারপর আমরা ক্লাস শুরু করব। তো এই যে আমাদের কনিক্স ষষ্ঠ অধ্যায় কনিক্স, এই কনিক্সের মধ্যে আমরা প্রথম যে অংশটা দেখব এখন সেটা হচ্ছে আমার পরাবৃত্ত। আমি তোমাদের দেখাই 3টা চিত্র, তোমরা যদি দেখো তাহলে ইজিলি বুঝবা। আমি বলেছিলাম যে আমাদের এই কনিক্সটা 3টা অংশে বিভক্ত। তো সবাই তো দেখতে পাচ্ছ এই 3টা অংশ হচ্ছে এরকম। যেমন এই যে চিত্রটা দেখা যাচ্ছে এরকম একটা বৃত্তাকার অর্ধবৃত্ত, এটাকে বলা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। সরি আসলে আমার মানে নেটটা একটু স্লো হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়েছিল, লিঙ্ক কেটে গিয়েছিল, আবার চলে আসলো। এবার তোমরা দেখো তো সবাই এখানে ঠিকঠাক আছে কিনা, সব কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যাই। তো এই যে আমাদের এই যে শেপটা আছে এটাকে বলা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। আর এই যে আমার গোলাকার একবারে তরমুজের মতো যে অংশটা এটাকে বলা হয় উপবৃত্ত। এবং আমাদের এই যে একটু বড় করে যে শেপটা দুই পাশে আছে এটাকে বলা হয় অধিবৃত্ত বা হাইপারবোলা। প্যারাবোলা ইংলিশ নাম, বাংলা নাম পরাবৃত্ত। হাইপারবোলা এটাও ইংরেজি নাম, বাংলা নাম অধিবৃত্ত। আর ইলিপস হচ্ছে তোমার ইংরেজি, বাংলা হচ্ছে উপবৃত্ত। এই 3টা পার্ট মিলে আমাদের এই কনিক্স তৈরি। আপনার কাছে কি সিস্টেমের বই পড়তেছেন না হারম্যান? সিস্টেকের বইটা আছে আমার কাছে, হ্যাঁ আমি এটা দিয়ে এখন পড়াচ্ছি। এটা সিস্টেকের বই। আছে স্যার, কত পৃষ্ঠা? এটা হচ্ছে 211 পেজ। এটা একটু পুরাতন বই তো, 211 পেজ। দেখো মিলে কিনা। আচ্ছা, এবার আমি যাই। তো এই যে এতটুকু দেখার পরে তোমাদেরকে একটা স্পেশাল বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে চিত্র 1 হচ্ছে পরাবৃত্ত, চিত্র 2 হচ্ছে উপবৃত্ত, চিত্র 3 হচ্ছে কি অধিবৃত্ত। তো এই 3টা পার্ট বোঝার জন্য আমার এর মান মুখস্থ করতে হবে। হচ্ছে উৎকেন্দ্রিকতা। এর মান 1 হইলে এটাকে বলা হয় পরাবৃত্ত শেপ। এর মান 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে ছোট হলে এটাকে বলা হয় উপবৃত্তের শেপ। আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এটাকে বলা হয় অধিবৃত্তের শেপ। তো এখানে ইটা আসলে কি জিনিস? ইটা হচ্ছে 2টা জিনিসের অনুপাত। যেমন হচ্ছে SP/PM, এইটার অনুপাত। তো SP মানে কি? SP মানে হচ্ছে, তোমরা দেখবা আমি যদি একটু দেখাই, আমি পরাবৃত্তটা নিয়ে একটু আলোচনা করি তাহলে তোমরা একটু ভালো বুঝবা। এই যে আমার পরাবৃত্ত যে শেপটা আছে, এই যে পরাবৃত্তের যে শেপ, এই পরাবৃত্তের যে শেপ, এই পরাবৃত্তের শেপের মধ্যে এইখানে একটা বিন্দু যদি নেই ভেতরে, এটাকে বলা হয় S, আর এটাকে বলা হয় উপকেন্দ্র। আমরা জানি
বৃত্তের মাঝখানে যে বিন্দু তার নাম হচ্ছে কেন্দ্র। ওয়ালাইকুম সালাম, মুশফিক জয়েন করছো ক্লাসে। হ্যাঁ, আমাদের একটু আগে ক্লাস শুরু হয়েছে। তো তোমাদেরকে বলতেছি যে আমরা জানি যে আমাদের যদি একটা বৃত্ত আঁকা হয়, সুন্দর একটা বৃত্ত, সুন্দর সেই বৃত্তটার ঠিক মাঝখানে যে বিন্দুটা আমি নেই এটাকে কি বলা হয়? সেন্টার বা কেন্দ্র। কথা কি বুঝছো? এটাকে কি বলা হয়? বৃত্ত হইলে এটাকে বলা হয় কেন্দ্র। সবাই কি কথা বুঝতেছো? কথা বলো। আচ্ছা, কিন্তু আমাদের পরাবৃত্তের জন্য এটা তো বৃত্তের মতো না। পরাবৃত্তের এই মাঝামাঝি না থেকে এই ভেতরের দিকে একটা বিন্দু যদি নেই এটাকে বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্র, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এবার বুঝতে পারছো এস এর পরিচয়টা কি? উপকেন্দ্র। বৃত্তের যাহা কেন্দ্র, পরাবৃত্তের তাহা উপকেন্দ্র। আচ্ছা, এখন এটা উপকেন্দ্র। এরপরে আমাদের এই পরাবৃত্তের উপর একটা বিন্দু নিলাম, এখানে সেই বিন্দুটা নিলাম পি বিন্দু এক্স ওয়াই। তো এই যে পি বিন্দু আর এই এস বিন্দু উপকেন্দ্র, এই দুটার মাঝখানে যে সরলরেখা এটাকে বলা হয় এসপি সরলরেখা। এসপি, এসপি এটা হচ্ছে একটা দূরত্ব। এই হচ্ছে সেই এসপি দূরত্ব, যেটা আমরা একটু পর দেখবো, সূত্রের মধ্যে আছে এসপি। বুঝতে পারছো? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটা বিন্দু যে দূরত্ব তাকে বলা হয় এসপি দূরত্ব বা এসপি ডিস্টেন্স, এসপি সরলরেখা। সবাই এতটুকু বুঝছো যা বলছি? আচ্ছা, এরপরে আমাদের এটা কণিক, এই যে এটাকে বলা হয় কণিক বা পরাবৃত্ত। এই পরাবৃত্তটার এই যে ওয়াই অক্ষ হচ্ছে এটা আর এক্স অক্ষ হচ্ছে এটা। এই পরাবৃত্তটার এই ওয়াই অক্ষের মতো দেখতে একটা রেখা আমি দেখতে পাচ্ছি, এই যে এইভাবে, এই যেটা এম জেড এম প্রাইম, এই যেটা এম জেড এম প্রাইম, এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা। তো এটা আসলে কি কাজ করে? আসলে আমাদের একটা পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, ঠিক আমার এই কণিকের বাহিরের দিকে ওয়াই অক্ষর মতো দেখতে একটা রেখা পাওয়া যায়, এটা একটা রেখা বলা হয়। এই রেখাটার নাম হয় নিয়ামক রেখা। আর এই নিয়ামক রেখার সাহায্যেই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সমীকরণটা সহজে তুলে ধরা যায়। বা এই নিয়ামক রেখা বা এর অপর নাম দ্বিকাক্ষ রেখা, এই নিয়ামক রেখার সাহায্যে পরাবৃত্ত, অবৃত্ত, অধিবৃত্তের যে শেপ আছে সেই শেপটা কেমন হবে সেটা সহজেই বের করা যায়। এই জন্য এই রেখাটা আমার প্রয়োজন হয় অঙ্কের মধ্যে, যার নাম নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। সবাই কি কথাটা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে নিয়ামক রেখা আছে এম জেড এম প্রাইম, এই নিয়ামক রেখার উপর একটা লম্ব টান দিব। এই যে পি বিন্দু ধরছিলাম না, পি বিন্দু, এই পি বিন্দু থেকে ঠিক সোজা বাম দিকে লম্ব টান দিই, লম্ব রেখা টান দিই, যেটাকে বলা হয় পিএম রেখা। কি বলা হয়? পিএম রেখা। এই পিএম রেখাটাই হচ্ছে সেই দূরত্ব, যে দূরত্ব আমি একটু আগে পড়বো, পিএম দূরত্ব, পিএম। তো এই যে এসপি দূরত্ব আর এই পিএম দূরত্ব, এই দুটা দূরত্ব নিয়ে যদি ভাগ করি, যে অনুপাতটা পাবো তার নামই উৎকেন্দ্রিকতা। এই যে আমাদের সেই সূত্রটা, কণিকের যে কোনো কণিকের সমীকরণ বের করার জন্যই এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এটা হচ্ছে একটা সূত্র। বা আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু ইপিএম, এসপি ইকুয়াল টু ইপিএম। এই এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে যে কোনো কণিকের সমীকরণ বের করা যায়, সেটা পরাবৃত্ত বের করা যেতে পারে, উপবৃত্ত বের করা যেতে পারে, অধিবৃত্ত বের করা যেতে পারে। আমি আবার বলতেছি, এসপি বাই পিএম এটা হচ্ছে একটা অনুপাত, এই অনুপাতের অপর নাম হচ্ছে তোমার ই, আর এটাকে বলা হয় বাংলায় উৎকেন্দ্রিকতা। আর এই ই এর মানটা 3 রকম হয়, এরকম, এরকম, এরকম। আর প্রতি ক্ষেত্রেই এদের নাম হয় বিভিন্ন রকম। যেমন ই এর মান 1 হইলে পরাবৃত্ত, ই এর মান এত হইলে উপবৃত্ত, আর ই এর মান একের চেয়ে বেশি হলে অধিবৃত্ত। আর এই তিনটা ক্ষেত্রেই এসপি ইকুয়াল টু ইপিএম, এসপি ইকুয়াল টু ইপিএম, এসপি ইকুয়াল টু ইপিএম, এই একটা সূত্র দিয়েই তিনটা ফাংশনের উত্তর পাওয়া যায়। মানে এই একটা সূত্র দিয়েই তিনটা শেপের সমীকরণ তৈরি করা যায়। অর্থাৎ এসপি ইকুয়াল টু ইপিএম এর সাহায্যে পরাবৃত্তের সমীকরণ তৈরি করা যায়, উপবৃত্তের সমীকরণ তৈরি করা যায়, অধিবৃত্তের সমীকরণও তৈরি করা যায় এই একটা স্পেশাল সূত্র দিয়ে, এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে। তো এবার বুঝতে পারছো এই এসপি ইকুয়াল টু ইপিএমটা আসলে কি? বলো।
এলতেন আর গেটার দিনের মধ্যে আমার অনেক মানে কোনটা কোনটা বাজে স্যার, মানে কেমনে বুঝাম কোনটা বড় আর কোনটা ছোট, আমার মাঝে মাঝে পেঁচ লাগছিল স্যার, একটু বুঝা দিতে পারেন? আচ্ছা, তো এটা ভালো একটা প্রশ্ন করছো। অনেকে এই জিনিসটা আসলে কনফিউজ লাগে কেমনে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, তুমি কি জানো মাছ যখন খাবার খায় তখন তার মুখটা কি বড় হয় না ছোট হয় যখন হা করে খাবার খায়? বা মুরগি যখন খাবার খায় বড় হয় না? এই মিম, মিম কথা কইও। একটা মুরগি খাবার খাচ্ছে, হা করতেছে বড় করে। তাহলে মনে করো যে আমি একটা শেপ আঁকলাম, এই যে মনে করো এটা হচ্ছে মুরগির একটা ঠোঁট, এই যে এটা মুরগির ঠোঁট, হ্যাঁ। তো মুরগির ঠোঁটে যে হা করছে, এটা কি এদিকে হা করছে নাকি এদিকে হা করছে বলো তো? হা করে কোন দিকে? হা করলে বড় হয় না মুখটা? জি স্যার। এই ডান দিকে হা করছে না? জি স্যার। তাহলে এই ডান দিকটাকে বলা হবে বড়। মানে হা করলে তো বড় করে হা করে, তাই না? বড়, মুখটা অনেক বড় হয়, তাহলে ডান দিকটা বলা হবে বড়। আর এই যে এইটাকে বলা হবে ছোট, বাম দিকটাকে বলা হবে ছোট। এবার বুঝছো? জি স্যার। জি স্যার। আমাদের মাত্র স্যার বায়োলজি রেজাল্টটা দিতে আজকে স্যার। আচ্ছা, কি অবস্থা বায়োলজি? ফার্স্ট হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ, ফার্স্ট হয়েছো? জি স্যার, 63 পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হলাম অনেক, থ্যাংক ইউ সো মাচ। তো বায়োলজি কটা অধ্যায় ছিল পরীক্ষার জন্য? স্যার ফার্স্ট পেপার পুরো বই। ও মাশাল্লাহ, পুরো বই। যাক, খুশি হলাম ফার্স্ট হয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আরও বেশি বেশি পড়ো, বেশি বেশি পরীক্ষা দাও। আর আমি আসলে সত্যি কথা বলতে আমি মোটামুটি তুমি নিয়ে মনে হয় 3 জন হবে, এরকম একটা স্পেশাল কথা বলছে আমাকে। 3 জন নাকি 4 জন হবে, শিওর না। এর মধ্যে একটা মেয়ে ছিল, ও বিথি, ও ক্লাস করতো না, ও শুধু রেকর্ড ক্লাস করতো, রেকর্ড ক্লাস দেখে দেখে পড়তো। তো ও বলছে যে স্যার আমি সেকেন্ড হয়েছিলাম কলেজে আপনার ক্লাস দেখে। তো ওই কথাটা শুনে অনেক ভালো লাগছে যে হ্যাঁ, শুধু ক্লাস দেখেই, ক্লাস করে নাই, সরাসরি ক্লাস করতে পারে নাই ওর নেট সমস্যার কারণে, জাস্ট ইউটিউবে ক্লাসটা রেকর্ড দিত, মানে রেকর্ড থাকতো সেটা দেখতো আর কি। তো বলে স্যার আমি আপনার ইউটিউবে ক্লাস দেখে দেখে সেকেন্ড হয়েছি কলেজে বার্ষিক পরীক্ষা, মানে অর্ধবার্ষিক পরীক্ষা। তো ও মেয়েটা ছিল একটা। আর এরপরে মুশফিক বললা গত ইয়াতে, মুশফিক তো আমাকে নিয়ে পড়তেছো। তো মুশফিকে বলতেছে যে স্যার আমি আপনার কাছেই পড়ি, শুধু আপনার ক্লাস করি, আপনার এখানে আপনার গাইডের মধ্যে পড়ি। তো আমি আলোর মধ্যে সেকেন্ড হয়েছি কলেজে। তো এটা আমার অনেকটা বড় পাওয়া যে হ্যাঁ, তোমরা এত সুন্দর একটা এসএমএস দিয়েছো যে তোমরা টপ করতে পারছো অফলাইনে না পড়েও। আর মিম আজকে বললা যে সে কে ফার্স্ট হয়েছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আসলে এই এসএমএসগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, যখন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তা করি যে হ্যাঁ আমি এত পরিশ্রম করতেছি, দিন শেষে আমার বাচ্চাটা যাতে ভালো রেজাল্ট করে এবং সকলের কাছে মুখ উজ্জ্বল করে দাঁড়াতে পারে, সেই দিনটার অপেক্ষা আমরা সবাই থাকি। তো আমরা শুধু আমি না, আমি ছাড়া যত শিক্ষক আছে অফলাইন হোক অনলাইন হোক, সবাই চায় যাতে আমার স্টুডেন্টগুলো, আমার বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে দিন শেষে সবাই হাসি মুখে বের হয়। আর যখন একটা এসএমএস আসে এরকম যে হ্যাঁ স্যার আমি কলেজে ভালো রেজাল্ট করতে পারছি, আমি টপের মধ্যে আছি, তখন সত্যি অনেকটা ভালো লাগে। স্যার আমাদের প্রপার রেজাল্ট, আচ্ছা, শিফা একটা কথা বলছে যে স্যার আমাদের প্রপার রেজাল্ট দেয়নি, বাট আমি বায়োলজিতে এত পেয়েছি রাইটিংয়ে। আলহামদুলিল্লাহ, ভালো, খুশি হলাম। শিফা পাইছো, খুশি হলাম। আচ্ছা, এখন বলি যেটা ওই কথাটাই, তো তোমরা চেষ্টা করছো, চেষ্টা করো, আরও চেষ্টা করো, সামনে আরও সময় আছে, আরও তো বড় পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ইটিসি পরীক্ষা। দোয়া করি সেই পরীক্ষাগুলোতে সফলতার সহিত বের হয়ে আসো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে যাই, আমরা এখান থেকে নেক্সটে যাই। হ্যাঁ, সবাই কি আসো ক্লাসে? মনোযোগ আছে, শুরু করতেছি আমরা। শুনতেছো সবাই? কথা বলো। জি স্যার। আচ্ছা, রোজ, রোজ তোমাকে বলতেছি, এটা তো হচ্ছে এইচএসসি 26-এর ক্লাস হায়ার ম্যাথ। তো তোমাদের ক্লাসটা এখন আর নিচ্ছি না, তোমাদের তো বলছিলাম 11টা বাজে আইসিটি ক্লাস নিব একসাথে সবাইকে মিলা, তখন থাইকো। এখন বড়দের ক্লাস চলতেছে, তো বুঝতে কষ্ট হইতে পারে, এই জন্য বলতেছি তোমার যদি কোনো পড়া থাকে তাহলে তুমি পড়তে পারো বাসায় বসে বসে। আর যদি চাও যে স্যার আমি ক্লাস করি, সমস্যা নেই, করতে পারো, অ্যাজ আর ইউ উইশ। তো এবার বুঝাই দিই মিম, আচ্ছা মিম আসুক, মিম আসলে বাকিরা বুঝা দিব না।
আচ্ছা থ্যাংক ইউ বলছো। তো মিম তো চলে গেছে, ও আসুক, আমিও ও আসলেই বুঝে দিব। মিমকে আসছো? মিম 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 না, মিম চলে গেছে। আচ্ছা আসে নাই, তাহলে আমরা যাই। তো এটা আমরা বুঝছি, এটা আশা করি ক্লিয়ার হয়েছি। এবার আমরা যাব পরবর্তী অংশে। তো এখন এগুলো ইতিহাস বাদ, এই ইতিহাসটা আমরা রচনা করছি, ইতিহাসটা বুঝাইছি অনেক কিছু হাবিজাবি। মিম আসলে লেস দেনটা বুঝা দিব, কেটা দিন বুঝা দিব না। তো এবার চলো আমরা কণিকের যে প্রথম যে সেই পরাবৃত্ত, সেই পরাবৃত্তটার মধ্যে একটু যায় অঙ্ক টঙ্ক করি আমরা। পরাবৃত্তের শেপের মধ্যে আমরা কিন্তু অনেক অঙ্ক করছিলাম, অঙ্ক না সরি অবশ্য অনেকগুলা সূত্র দেখছিলাম গত আগের ক্লাসে। তারপর আজকে একটু দেখবো দুই ফরম্যাটে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। দুই ফরম্যাটে, একটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফরম্যাটে, আর হচ্ছে এটা তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই ফরম্যাটে। আচ্ছা তো আমি একটু চিত্রটা দেখাই ভালো করে, চিত্র দেখা আমি সূত্রগুলো দেখা তোমাদের আমি অঙ্ক করা দিব আজকে, খেয়াল করো। চিত্রটা দেখতে পাচ্ছ, এটা চিত্রটা মেন। হ্যাঁ চিত্র কি দেখা যাচ্ছে সবার এখানে? দেখতে পাচ্ছ? চিত্র ব্যাখ্যা দিয়ে বুঝা দিয়ে আগে। পরাবৃত্তের সমীকরণ দেখো, পরাবৃত্তের এই যে সমীকরণটা সেটা মনে রাখবা, মুখস্থ করবা। পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেখানে এর মানটা হবে বড় শূন্য হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের সমীকরণ। আর এই সমীকরণের চিত্র হচ্ছে এটা। দেখো এই চিত্রটা আমার এক্স অক্ষ দিকেই হাঁ করে আছে। দেখো চিত্র কিন্তু চারটা আছে, এক্স অক্ষের দিকে হাঁ করে থাকে, এক্স অক্ষের ডান দিকে হাঁ করে থাকে, এবার হচ্ছে এক্স অক্ষের বাম দিকে হাঁ করে থাকে এই যেটা, আর ওয়াই অক্ষের উপর দিকে হাঁ করে থাকে এই যে, ওয়াই অক্ষের উপরের দিকে হাঁ করে থাকে এই যে হাঁ করে রয়েছে, আবার কি ওয়াই অক্ষের নিচের দিকেও হাঁ করে থাকে এই যে এটা। এই চারটা শেপে চিত্র হয়। কথা কি বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। আচ্ছা তবে এই যে এই নোটটা সিস্টেকের বইতে মাশাআল্লাহ খুব সুন্দর দেওয়া আছে। সিস্টেকের বইতে চারটা ভাগই দেওয়া আছে, তিন টাইপের মধ্যে 4 রকম দেওয়া আছে, কিন্তু অন্যান্য বইতে আমি পাইনি। সিস্টেকের বইতে এটা খুব সুন্দর উপস্থাপন করা আছে। পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, 3টা টাইপের অঙ্কের মধ্যেই আমাদের সিস্টেকের বইতে 4টা অংশ দেওয়া আছে। এই একটা অংশ এই জন্য এগুলো সূত্র, এই একটা অংশে এই সূত্র, তারপর হচ্ছে 3 নম্বর অংশটা এই সূত্র, 4 নম্বর অংশে এই সূত্র। কিন্তু আমি বাকি অন্য কোনো বইতে মানে 4টা পাইনি, পাইছি 2টা বা 1টা, 4টা পাইনি। যাই হোক আমাদের পরীক্ষাতে যেটা আসে বেশি সেটা হচ্ছে কি 1 নাম্বারটা, এটা আসে বেশি, এটা আসে বেশি। আর যে পরেরটা যেটা আছে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা আসে বেশি। তো যাই আমি পড়াই দিই। কে বললা বুঝি নাই? স্যার বলতেছি এটা কত পৃষ্ঠা? স্যার আমার কারেন্ট গেছিল, আমি ওয়াইফাই চালাতেছি যে অফ হয়ে গেছিল। আচ্ছা এটা 218 পৃষ্ঠা, 218। তোমার কি সিস্টেকের বই? জি স্যার। ওকে। তো ওই যে মানে মিম তুমি চলে গেছিলা তো এই জন্য ওগুলো বুঝাই নাই, এখন বুঝাইতেছি আবার। দেখো এই যে লেস দেনটা বুঝালে, এবার আমি এটা আঁকি। দেখো মুরগি যখন খাবার খায় তখন তার মুখটা বড় করে হা করে। এখন মিম বলো তো, হা যে করছে এটা কি ডান দিকে হা করছে না বাম দিকে হা করছে? আর বাম দিকে। তাহলে বাম দিকটা কি আমার ছোট হয় না বড় হয়? স্যার বাম দিক বড়। ভেরি গুড, কারণ বাম দিকে হা করছে, যেদিকে হা করবে সেই দিকটা বড়, আর যেদিকে হা করবে না সেই দিকটা কি ছোট হবে। বুঝছো নি? জি স্যার। তো এবার যদি আমি বুঝাই যে আমার এখানে আছে 1, এখানে আছে ই, এখন যদি মাঝখানে আমি এইটা ইউজ করি, এই চিহ্নটা ইউজ করি, তাহলে তুমি কি বুঝবা কোন পাশটা বড় হবে এই চিহ্ন থাকলে? 1 বড়, 1 বড় 6 ছোট। মিম তুমি বলো তো, না কবিতা আর রিয়াদুলের প্রশ্ন আমি বলো তো। স্যার ই হইছে ছোট আর 1 হইছে বড়। গুড, তার মানে এখন বুঝছো না, হা করবে যেই পাশটা সেই পাশটা বড়। এই যে বড় হা করছে এই পাশটা বড়, এই পাশটা হা করছে এই পাশটা বড়। যেহেতু এখানে
আমার হা করছে ডান দিকে, তার মানে এটা বড়, মানে ওয়ানটা বড়, ইটা ছোট। বুঝতে পারছো এবার? জি স্যার। তো যদি এরকম হয়, আচ্ছা আমি লিখে দিই, এ ওয়ান হইল বড় আর ই হইল কি ছোট, মানে ই এর মানটা ছোট হবে, ওয়ানের মানটা ই এর চেয়ে বড় হবে, ই এর মানটা একের চেয়ে ছোট হবে। আচ্ছা এখন যদি এরকম হয় যে ই আছে, ওয়ান আছে, এরপরে চিহ্নটা হচ্ছে এরকম, সেই ক্ষেত্রে কোন পাঁচটা বড় হবে বলো তো? ই বড়, বড় আর ওয়ান ছোট। ভেরি গুড। তার মানে সেই ক্ষেত্রে ই এটা হবে বড় আর এটা হবে কি ছোট। মানে তো জানি স্যার, কেমিস্ট্রি মানে ক্লাস করাইতেছিল স্যারে, হুম তখন মানে স্যারে বলছে যে যে বি ওয়ান এর অঙ্ক করাইতেছিল, মানে দ্বিতীয় পত্রে প্রথমতে করাইতেছিল, হুম তখন যে স্যার সমচাপীয় রেখা ওইগুলো পড়ানোর সময় স্যারই আমার পেজ বাজায় দিচ্ছে। প্যাঁচ বাধা দিছে? কি প্যাঁচ বাধা দিছে? স্যার আমি বলতেছি স্যার টি3 বড়, স্যার বলতেছে যে টি1 বড়, বইয়ের মধ্যে লেখা টি3 বড়, মানে স্যার বলতেছে এমনি পেজটা লাগিয়ে গেছে। আচ্ছা এখন তো বুঝছো না কোনটা আবার কোনটা ছোট হইব? জি স্যার। ওকে, তো এটা শেষ, এখন আমরা যাই নেক্সট। তো মোটামুটি আমরা এটা বুঝলাম। এখন দেখো তোমরা, আমরা একটু চিত্রটা দিকে ভালো করে তাকাই। চিত্রটা কিন্তু মোটামুটি বুঝছো আশা করি। হ্যাঁ, আমাদের প্রথম সূত্র হচ্ছে পরাবৃত্তের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই সূত্রের মধ্যে ই স্কোয়ার আছে কার উপরে বলো তো? ওয়াইয়ের আর উপরে। ওয়াইয়ের উপর। এক্স এর উপর স্কোয়ার নাই, তো যার উপর স্কোয়ার থাকবে না সেই দিকে চিত্র হবে। আমি আবার বলতেছি, যার দিকে স্কোয়ার থাকবে না সেই দিকে চিত্র হবে। এক্স এর উপরে স্কোয়ার নাই, তার মানে এক্স অক্ষে চিত্র হবে। এই দেখো চিত্রটা কোন অক্ষে? চিত্র কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে, এই যে এইভাবে। এই হলো চিত্র পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। এই পরাবৃত্তটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে ডান দিকে আছে, এই যে ডান দিকে হা করছে, ডান দিকে, তার মানে এক্স অক্ষের পজিটিভ দিকে চিত্র আছে। বুঝতে পারছো? যেই দিকে স্কোয়ার থাকবে না সেই দিকে চিত্র হা করে থাকবে। বুঝতে পারছো লাইনটা? জি স্যার। মানে স্যার কোশ্চেন কি স্যার পরাবৃত্ত এরকম ভাবে কোশ্চেন থাকবে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ হ্যাঁ বা পরাবৃত্তের শীর্ষ বা নিয়ামক রেখা। হ্যাঁ, এডি বলবে, আমি একটু পর বুঝাবো, একটু পর বুঝাবো। আমি জাস্ট বুঝাইলাম যে হা করবে কিভাবে, যেই দিকে স্কোয়ার থাকবে না সেই দিকে হা করবে। এবার বুঝছো এতটুকু? জি স্যার। বাকিরা বুঝছো? আচ্ছা এবার দেখো, জি স্যার। জি স্যার। আমি দেখাই যে এখানে অপোজিট যে সূত্র, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা দিয়েও আসে। ই স্কোয়ার নাই কার কাছে? ওয়াই এর কাছে, তার মানে ওয়াই অক্ষে হা করবে। এই যে ওয়াই অক্ষ কোনটা? উপরে নিচে, যেহেতু এটা পজিটিভ, উপর দিকে হা করলো, যে উপর দিকে। এমনে চিত্র হইল। এবার বুঝছো? এবার এমনে চিত্র হইল। জি স্যার। শেষ। জি স্যার। এবার এই চিত্র দেখলেই বাকিগুলো আমি বুঝবা। এই চিত্রটার মধ্যে এই ভিতরে বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। এবং এই চিত্রটা এই এক্স অক্ষ দিয়া গেছে এমনে, এই ওয়াই অক্ষ দিয়া গেছে এমনে। তো এই এক্স অক্ষকে বলা হয় অক্ষরেখা। বুঝছো? এই এক্স অক্ষকে কি বলা হয়? অক্ষরেখা। বুঝছো? জি স্যার। এরপরে জি স্যার। এই যে এই পরাবৃত্তর শেপটা, এই পরাবৃত্তর শেপটা যে এইখানে আমাদের ইয়া করছে, বা এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে একটা লম্বা দাগ দিছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বিন্দুতে যে লম্বা দাগটা দিছি এটা হচ্ছে ওয়াই অক্ষের দাগ। আর এই বিন্দুর নাম শীর্ষ বিন্দু, মুখস্থ করবা। ভেতরের বিন্দুর নাম উপকেন্দ্র। আর এইখানে পরাবৃত্তটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, পরাবৃত্তটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু যেটাকে বড় অক্ষর এ দিয়ে প্রকাশ করা হয়, শীর্ষবিন্দুকে বড় অক্ষর এ দিয়ে প্রকাশ করা হয়। আর উপকেন্দ্রকে বড় অক্ষর এইচ দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? জি স্যার। এরপরে
আমরা জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মূল বিন্দুটাই হচ্ছে এই বিন্দু, যেটাকে আমরা নাম দিলাম শীর্ষবিন্দু। বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে তো এই যে শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক কত হবে বলতে পারবা? যদি 0,0 এক্সিলেন্ট, এই তো স্যার মাশাআল্লাহ। মূল বিন্দু হ্যাঁ, মূল বিন্দু, ভেরি গুড। 0 0 গুড। 0,0 হ্যাঁ, ভেরি গুড। যদি না বুঝো আমাকে বলবা। হ্যাঁ, মাইমুনা, শিফা, বুঝতেছো? জি জি ওকে, শিফা বুঝতেছো? স্যার। ওকে, এবার দেখো, তো আমরা বুঝতে পারলাম যে এ হচ্ছে 0 0, এটা দেওয়া নাই, সমস্যা না, আমরা বুঝছি। এখন এই যে উপকেন্দ্র আছে ডান দিকে, মনে করি এই 0 থেকে ডান দিকে এ একক দূরে গেলেই পেয়ে গেলাম এস। তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0, কারণ কি এস বিন্দু এক্স অক্ষে আছে, এই জন্য তার কোটি 0। তাহলে a, 0 হবে উপকেন্দ্র স্থানাঙ্ক। তার মানে উপকেন্দ্র স্থানাঙ্কের সূত্র পেয়ে গেছি a, 0 এই চিত্রের জন্য। বুঝতে পারছো? জি স্যার। আর এখানে স্যার ভুজ আর কোটি পান যে মানে স্যার কোটি কি স্যার মানে মনে করেন 1 এই দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে স্যার কোটি কি 2 স্যার? বুঝি নাই, কথা আর বলতে হবে। স্যার মনে করেন একটা বিন্দুর ভুজ ও কোটি দুইটা দেওয়া আছে 1 1, তাহলে স্যার ভুজ আর কোটি কেমনে বুঝবো? বুঝেও 1 হবে, তাহলে কোটিও 1 হবে। বুঝেও 1 হবে, কোটি 1 হবে। প্রথমটা ভুজ, পরেরটা কোটি। তা হবে না স্যার। কোনটা হবে না আবার? স্যার আলাদা স্যার একই তো হয় না, আলাদা হয় না ভুজ কোটি স্যার? ভুজ কোটি একও হয় মাঝে মাঝে। এক হয়তো, হ্যাঁ একও হয়, আলাদা হয়। একটা এক্স অক্ষে যাবে, একটা ওয়াই অক্ষে যাবে। এক্স অক্ষে এক ঘর যাবে, ওয়াই অক্ষে এক ঘর উপরে বা নিচে নামবে। এই তো, একও হয়, আলাদা হয়। তোমার প্রশ্নটা মানে কোন জায়গার মধ্যে কনফিউজ, কোন জায়গায় লাগতেছে, কি বুঝতেছো ওইটা আমাকে বলো। আর মানে ওই কি স্যার একটা বিন্দুর মধ্যে 1 2 স্যার একটা বিন্দুকে আমি এই সরলরেখা দেওয়া আছে তাহলে তার ভুজ আর কোটি কোনটা হবে স্যার? আচ্ছা, যদি বলি, প্রশ্ন কি বলছো, একটা সরলরেখা এই বিন্দু দিয়ে গেছে 1,1, তাই তো? না স্যার 1,2 ধরেন তাহলে স্যার বুঝতে সুবিধা হবে যদি একটা না থাকে একই না থাকে। আচ্ছা, তাহলে 1,2 ধরলাম, তাই তো? জি স্যার। যেই সরলরেখা এই 1,2 বিন্দু দিয়া যায়, সেই সরলরেখার জন্য ভুজটা হবে প্রথম, কোটি হবে পরে। মানে প্রথমটা হবে ভুজের মান, এক্স এর মান, এটাকে বলা হয় ভুজ। প্রথমটাকে বলা হয় ভুজ, এক্স এর মান। পরেরটাকে বলা হয় কোটি, ওয়াই এর মান। প্রথমটা সবসময় ভুজ হয়, পরেরটা কোটি হয়। ভুজ বলতে এক্স এর মান বুঝায়, কোটি বলতে ওয়াই এর মান বুঝায়। বুঝছো এবার? জি স্যার। এটাই তোমার কি প্রশ্ন, এটাই ছিল কোনটা ভুজ কোনটা কোটি? জি স্যার বৃত্ত আর স্যার কৌণিক স্যার মানে মিল আছে না স্যার? বুঝি নাই কোনটা। স্যার, মানে ফার্স্ট পেপারে বৃত্ত সপ্তম অধ্যায়ের আর সেকেন্ড পেপারে কৌণিক হ্যাঁ, মিল আছে। না স্যার দুইটা? হ্যাঁ, কিছু কিছু মিল আছে, হ্যাঁ কিছু কিছু মিল আছে, কারণ আমাদের শেপগুলো তো ওই জন্য মিল আছে। আচ্ছা, এবার আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তো এবার নেক্সট যাই, আমার লিঙ্ক চলে গেলে আমি আবার লিঙ্ক দিব, আবার আসবে, হ্যাঁ দেরি করবো না। তো এই যে যেটা বলতেছিলাম আমরা কথা, আমরা উপকেন্দ্র পাইলাম a, 0 আর শীর্ষবিন্দু হচ্ছে কি 0 0। এখন এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব টানি এরকম করে, উপরে একটা নিচে একটা, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, উপরটাকে এল দিলাম, নিচটা হচ্ছে এল প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ এল এস এল প্রাইম, এল এস এল প্রাইম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, শেষ। এরপরে দেখো, আমরা ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে, এই যে পরাবৃত্তের ওয়াই অক্ষর মতো দেখতে যেই রেখাটা, তার নাম এই যে এই রেখাটা এম জেড এম প্রাইম। এই রেখাটার নাম হয় নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ রেখা।
আমি আবার বলতেছি, পরাবৃত্তের বাহিরে ওয়াই অক্ষের মতো দেখতে যেই সরলরেখাটা আছে এম জেড এম প্রাইম, এটার নাম নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। মনে থাকবে সবার কথাটা? শেষ। এরপর আমার কি আছে, এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার এই বিন্দুটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। এই যে এই বিন্দুটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু, যেই বিন্দুতে ছেদ করবে ওয়াই অক্ষকে, যেই বিন্দুতে ছেদ করে জেড বিন্দু, এটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু বা নিচের বিন্দু। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপরে আমাদের এই মূল বিন্দু দিয়া যে রেখাটা গেছে ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম অক্ষ, এটাকে বলা হয় স্পর্শক। শীর্ষ বিন্দুতে স্পর্শক, যে শীর্ষ বিন্দুতে একটা স্পর্শক আঁকছি। ব্যাস, দেখো তো বুঝতে পারলা কিনা? অনেকগুলো টাইপ শিখাইলাম, অনেকগুলো বর্ণনা দিলাম। 1 2 3 4 5 6 7টা আইটেমের বর্ণনা আমরা দিয়ে ফেললাম এই অংশে। এরপর আমাদের স্পেশাল সূত্রগুলো হবে। তো এতটুকু অংশ, এই পুরো চিত্রটা ভালো করে বুঝছো সবাই? তোমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সূত্র তো আছে, সূত্র হচ্ছে গিয়ে প্রায় অনেকগুলা। তো নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে সূত্রগুলো আমি শেখাবো, তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এই মুহূর্তে আমাদের এই স্পেশাল পরাবৃত্তের চিত্রটার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ভালো করে মুখস্থ করব এবং দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করার জন্য তৈরি হতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা শিখব যে আমাদের এই পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা ই এর মান কত হবে। খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা। শুধুমাত্র পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা ই এর মান হবে 1। আমি আবার বলতেছি, শুধুমাত্র উৎকেন্দ্রিকতার মান 1 হবে পরাবৃত্তের জন্য। কথাটা মনে থাকবে সবার? আচ্ছা, এরপর হচ্ছে শীর্ষবিন্দু। 2 নম্বরটার সূত্র নাম শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু জানি কোনটা বলো তো? শীর্ষবিন্দু কোনটা চিত্র থেকে বলো? গুড, এ। তাহলে এ হবে। গুড, তাহলে এর স্থানাঙ্ক হবে মূল বিন্দু 0 0। তার মানে এর স্থানাঙ্ক 0 0, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0। বুঝতে পারছো সবাই? এরপরে 3 নম্বর সূত্র উপকেন্দ্র কোনটা বলো তো সবাই? চিত্র থেকে বলো, উপকেন্দ্র কোনটা? উপকেন্দ্র কোনটা? এই তো, এক্সিলেন্ট, এস। তাহলে এস এর স্থানাঙ্ক কত? a, 0। সূত্র হচ্ছে এস এর স্থানাঙ্ক a, 0। সূত্র, এগুলো সূত্র মুখস্থ করবে ডাইরেক্ট। বুঝতে পারছো? কথা বলো, বাকিরা বুঝছো? কথা কও না কেন? বাকিরা বুঝতে পারছো? ওকে, এবার দেখো, তাহলে তোমরা বলবা যে এরপর হচ্ছে নিয়ামকের পাদবিন্দু কোনটা বলতে পারবা? দেখে বলো তো, নিয়ামক রেখার পাদবিন্দু কোনটা? ভেরি গুড, জেড। আচ্ছা, জেড কিন্তু এক্স অক্ষের বাম দিকে, তাহলে এক্স অক্ষের মানটা নেগেটিভ হবে। এই দেখো, এস যতটুকু দূরে আছে, ভেরি গুড, এই তো -a0। আমার এস যতটুকু ডান পাশে আছে, এই জেড ততটুকুই বাম পাশে আছে। আর এটা তো এ থেকে এস হচ্ছে এ দূরত্ব, এখান থেকে এটা এই হবে, তবে হবে কি মাইনাস, তাহলে হবে -a, 0। তাহলে নিয়ামকের পাদবিন্দু জেড এর স্থানাঙ্ক হবে -a, 0। বুঝতে পারছো এবার সবাই? বুঝছো সবাই? কথা বলো। আচ্ছা,
এবার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, এটা চিত্র থেকে দেখলে কেমনে হবে? এবার দেখি তো কোনটা হবে? উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় বলতে পারবা কোনটা? উপকেন্দ্রিক লম্ব কোনটা? স্যার উপকেন্দ্রিক লম্ব তো স্যার এস এর নিচে স্যার এল প্রাইম তো, আর উপকেন্দ্রিক লম্ব এই যে উপকেন্দ্রিক লম্ব পুরোটা এল এস এল প্রাইম, এল এস এল প্রাইম, বুঝছো? এইটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এল এস এল প্রাইম। তো এই প্রান্ত বিন্দু দ্বয় কি হবে? সূত্র হচ্ছে এ কমা প্লাস মাইনাস 2a, এটা মুখস্থ করবা, এ কমা প্লাস মাইনাস 2a। এই যে এটা এইখান থেকে এতটুকু তো এ, ওকে। এরপরে উপরেরটা হচ্ছে এ, নিচেরটাও এ, 2a, তবে আমাদের উপরটা প্লাস নিচেরটা মাইনাস, এই জন্য প্লাস মাইনাস 2, এটা একটা স্পেশাল সূত্র, তবে এটা পরীক্ষা আসে খুবই কম, এইটা দিয়ে, এই সূত্র দিয়ে পরীক্ষা প্রশ্ন খুবই কম আসে। তারপরে মনে রাখলে আর কি, সবাই দেখো তো বুঝছো না সিস্টেমটা? নিয়ামক রেখার সমীকরণ অনেক বেশি। হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণটা ইম্পর্টেন্ট লাগবে। নিয়ামক, আমি যাই হোক একটু আলোচনা করতেছি যতটুকু দেখতেছি আর কি, বুঝছো এতটুকু সবাই? কথা কও। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বরের পর 5 নম্বর অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা মানে কি? এই যে অক্ষরেখা, এই যে এক্স অক্ষের সমীকরণ y = 0, এই যে এই জন্য y = 0। অক্ষরেখা কিন্তু এই যে এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? y = 0, বুঝছো 6 নম্বর সূত্রটা? জি স্যার। এবার বাকিরা কথা কও, বাকিরা চুপচাপ কেন? এরপরে হচ্ছে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষ বিন্দুতে স্পর্শক হচ্ছে y অক্ষ, তাহলে y অক্ষের সমীকরণটা কি হবে? y অক্ষের সমীকরণ ভেরি গুড, x = 0। আমরা কিন্তু জানি x অক্ষের সমীকরণ হয় y = 0, আর y অক্ষের সমীকরণ হয় x = 0। বুঝতে পারছো সবাই 7 নম্বর সূত্রটা? কথা বলো। মানে তুমি কথা বলার সময় মিউট অন করে, অন না করে বক বক করি, বুঝছি। আচ্ছা দেখো তো, এটা মনে হয় কবিতা প্রায় বেশিরভাগ হয় না এই বিষয়টা? ও আচ্ছা, সমস্যা নেই, এটা আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকবা। এবার আমার মতন আইকন করে বক বক করবা, মনে থাকবে না। আবার ক্লাস রেকর্ড হলে তো শোনাও যাবে না, কিছু রেকর্ডও হবে না। যাই, তো চলো বাচ্চারা এরপরে যাই। নিয়ামকের সমীকরণ দেখো, নিয়ামকের সমীকরণ অনেকবার আসে পরীক্ষায়। এই যে নিয়ামকের সমীকরণ, যে mz m', তো এটা কেমনে হবে? এটা কিন্তু মাইনাস এ, এখান থেকে মাইনাস এ বরাবর গেলাম, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর গেছে, তাহলে এক্স এর মান মাইনাস এ, এক্স এর মান মাইনাস এ বা x + a = 0, যেহেতু সমীকরণ বলছে এই জন্য ডান পাশে 0 লিখতে হবে। এই যে এই নিয়ামক রেখাটা আমি পাইলাম কোনভাবে? মূল বিন্দু থেকে বাম দিকে গেলেই তো পেয়ে যেতেছি, তো কত একক যাব? a একক, তাহলে এটা মাইনাস হবে কিন্তু, কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকে গেছি, তাহলে এক্স এর মান মাইনাস এ হবে এই জায়গায়। কথা কি বুঝতেছো? এই জেড বিন্দুতে এক্স এর মান হবে মাইনাস এ, তাহলে এক্স এর মান মাইনাস এ, x = -a, যেহেতু সমীকরণ বের করবো এই জন্য মাইনাস এটা বাম পাশে নিয়ে আসি, প্লাস এ হয়ে যাবে, তাহলে x + a = 0। এটাই হচ্ছে আমার এই চিত্রের নিয়ামকের সমীকরণ বের করার সূত্র, x + a = 0, x + a = 0। দেখো তো বুঝছো কিনা সবাই? জি স্যার। এইখানে স্যার x অক্ষের সাপেক্ষে কি নিয়ামক রেখা ধরতেন? হ্যাঁ না স্যার, এই যে x অক্ষে কতটুকু গেছে, কারণ আমার নিয়ামক রেখা কোন দিকে, x অক্ষ ছেদ করছে, কতটুকু রেখা ছেদ করছে, a গেলে সেটা ছেদ করে গেছে, এই জন্য x অক্ষের সাপেক্ষে বের করছে, বুঝছো? x অক্ষ থেকে কতটুকু দূরে আছে নিয়ামক রেখা, বুঝছো?
জি স্যার। আচ্ছা, আর যদি উল্টা হইতো চিত্রটা তাহলে কি হইতো? উল্টা হলে কিন্তু নিয়ামক রেখা এই যে এটা এটা স্যার ওয়াই অক্ষ গেছে তখন না? ওয়াই অক্ষ ছেদ করছে, হ্যাঁ ওয়াই অক্ষকে ছেদ করছে। তখন কি হতো? ওই যে নিচে যেতাম, নিচে নিচে নিচে, এই মূল বিন্দু থেকে নিচে যেতাম, নিচে নিচে, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এই যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বা ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো, তখন যেহেতু নিয়ামকের সমীকরণ ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো, কারণ আমি কি নিচে গেলে পাবো নিয়ামক রেখা, তখন ওয়াই অক্ষের সাপেক্ষে বে করবো। বুঝছো এবার? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো নিয়ামকের সমীকরণ গেল, এরপর কি কি আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্ব যেটা আছে, এই যে উপকেন্দ্রিক লম্ব, এই সমীকরণটা। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, জাস্ট ইয়া হবে আর কি, এটা উল্টা হবে, এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। কেন উল্টা হবে? উপকেন্দ্রিক লম্বটা পাই কেমনে? মূল বিন্দু থেকে ডান দিকে গেলেই তো পাই, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এক্স এর মান এ হইল, এক্স এর মানটা এ হইলে এ বিন্দু পাই, আর এখানে তো লম্বটা, তাই না? তো এক্স ইকুয়াল টু এ বা এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, দেখো তো বুঝছো কিনা? নিয়ামকের মতোই এটা, আগে ছিল বাম পাশে, এই জন্য এক্স এর মান মাইনাস ছিল, আর বাম পাশে আসাতে প্লাস হয়ে গেছে, আর এখন তো ডান পাশে উপকেন্দ্রিক লম্ব, এই জন্য এক্স এর মান এ বা বাম পাশে আসলে মাইনাস এ হয়। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, এরপরে সূত্র হচ্ছে উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব, এই যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখাটার দূরত্ব, এই যে এটা জেড এস, যেটা এটাকে বলা যায়। তো দূরত্বটা কি হবে? জেড এস ইকুয়াল টু টু এ, এই যে জেড এস, এই যে এই জেড থেকে এস, দেখো এই এস থেকে এ। স্যার, হ্যাঁ বলো। স্যার নিয়ামক রেখা নিয়ামক রেখা সমীকরণটা কিরকম হয়েছে ওটা একটু বলো। বুঝো নাই? মানে নিয়ামকের সমীকরণ বুঝো না? তুমি কি দেখতে পাচ্ছ না ভালো করে? শুনতে পাচ্ছ না? রিয়াদুল, কথা বলতে হবে তো। আচ্ছা, রেকর্ড দেখে নিও, রেকর্ডটা দেখে নিলে বুঝবা পরে, কষ্ট করে, এখন সময় নাই তো, জন্য পড়তেছি না। তো দেখো বাচ্চারা, এই যে উপকেন্দ্র থেকে নিয়ামকের যে দূরত্বটা জেড এস, জেড থেকে এস এর দূরত্বই, তো এই দূরত্ব কেমনে হবে? দেখো এস থেকে এ হচ্ছে, এস থেকে বড় অক্ষর এ হচ্ছে এ দূরত্ব, আবার এ থেকে জেডও হচ্ছে এ দূরত্ব, তাহলে এস থেকে জেড হবে এ প্লাস এ, টু এ, টু এ। বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা তো বুঝছি স্যার, ওই যে ওইটার কথা বলছি x প্লাস a, ওইটা কি আমাদের x প্লাস a ইকুয়াল টু 0। তুমি কি শুনো নাই? আমি আগে বললাম তখন কি শুনতে পাও নাই? তোমার কি নেট স্যার সমস্যা? শুনতে পারছি, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, মানে এটা বুঝো না, নিয়ামক রেখাটা এটা কেমন সে বুঝো না, এটাই তো কথা কও। রিয়াদুল, তাড়াতাড়ি কথা বলতে হবে, মানে নিয়ামকের এটা কেমনে হয়েছে এটা তো বুঝো নাই। আসলে হয়তো রিয়াদুল তোমার নেট জি স্যার, সমস্যা, মাঝে মাঝে স্ক্রিন এটা দেখেন। তোমার নেট সমস্যা। আচ্ছা নিয়াদুল, আমার এখানে ঠিক আছে, নেট সমস্যা জি তোমার স্যার, দিকে। আচ্ছা, কিছু মনে করো না, আমি পারতেছি না, কারণ তুমি হয়তো শুনবা না এখন, বারবার বললেও নেট সমস্যার কারণে, কতবার বলছি তুমি শুনো না একবারও। রেকর্ডটা দেখে নিও কষ্ট করে, আমার সময় নাই, আমার ক্লাস নিতে হবে আইসিটির জন্য, তাতেই করতেছি। এবার লাস্টে দুইটা সূত্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক যে লম্বটা আছে, এই যে এই লম্ব এল এস এল প্রাইম, এটা লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি? লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের 4a, 4a, লম্বের দৈর্ঘ্য 4a, মুখস্থ করবা। এই যে স্যার এখানে 4 একটা এক কোনো মানে যুক্তিগতার মধ্যে পড়ছে না, এমনিতেই বসা দিচ্ছে পরে। আসলে এই যে এখান থেকে একটু বড়, আমি দেখাই একটু, যৌক্তিকতাটা হচ্ছে, আমি যদি বুঝাই তাহলে তোমরা বুঝবা। 4a আমি বুঝাই কীভাবে হইতেছে, আসলে সময় তো নাই, বাচ্চারা বসে আছে, আইসিটি ক্লাস করব। দেখো তো এখন এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে এ, এই রেখাটা ডাবল হচ্ছে এই রেখাটা, হয়তো চিত্র দেখে বুঝতেছো না, শেপটা যদি তুমি এরকম একটু মনোযোগ দিলে বুঝবা। এই এই এতটুকু দূরত্বের ডাবল হইল এই দূরত্বটা, এল থেকে এস পর্যন্ত, বুঝছো?
চিত্র দেখলে বুঝবা এটা একটু ছোট আর এটা একটু বড়। তাহলে এটা যদি এ হয় তাহলে এ পুরোটা কী হবে, ডাবল মানে 2a হবে, এটা হবে 2a, বুঝছো? এল থেকে এস 2a, কথা কও নাকে? স্যার বুঝছি, এল থেকে এল প্রাইম পর্যন্ত পড়েছে 2a গুণ করলে স্যার যোগ করলে 4a, হ্যাঁ হ্যাঁ এল থেকে এস হচ্ছে 2a, আবার এই এস থেকে এল প্রাইম 2a যোগ 2a যোগ করলে সম্পূর্ণ দৈর্ঘ্য 4a হয়। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। সবাইকে বুঝছো কথাটা? জি স্যার। কবিতা বুঝছো? রিয়াদুল বুঝছো? স্যার হচ্ছে আচ্ছা, এরপরে লাস্টে 2 দূরত্বের সম্পর্ক এল প্রাইম 2 ইন্টু ZS 4AS, এটা লাগে না, এই সূত্রটা লাগে না, এটা জাস্ট আমি রেখে দিলাম, এটা বোঝানোর সময় আমার নাই। যাক, আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করলাম সূত্র দিয়ে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশের সূত্রগুলো দিয়ে, বা সরি এই সূত্রের যা যা পড়েছি আমি সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে।